হ্যালো স্টুডেন্টস, আমরা আজ অ্যারিথমেটিকের 20টা স্পেসিফিক কোশ্চেন যেগুলো কম্পিটিটিভ এক্সামে বারবার করে ঘুরে ফিরে আসে সেই সমস্ত কয়েকটা কোশ্চেন নিয়ে 20টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। দেখো নাম লেখা আছে স্পেশাল 20। তো প্রথমের কোশ্চেনটা আছে অ্যাভারেজ থেকে। বলছে কিছু সংখ্যক সংখ্যা আছে যাদের গড় 51, তার মধ্যে 60% সংখ্যা তাকে 8.1 করে বাড়ানো হলো আর বাকি সংখ্যাগুলোকে 7.5 করে কমানো হলো, নতুন অ্যাভারেজ কত হবে? আমরা জানি 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 3/5। তো 3/5 মানে টোটাল যদি 5খানা সংখ্যা থাকে তার মধ্যে 3টে সংখ্যা সেটা বাড়লো 8.1 করে, আর বাকি দুটো সংখ্যা সেটা কমলো হচ্ছে 7.5 করে, অর্থাৎ টোটাল বাড়লো কত? 24.3, টোটাল কমলো হচ্ছে 15। এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি 9.3। অর্থাৎ যেহেতু ডিফারেন্সটা পজিটিভ, অর্থাৎ নেট ইমপ্যাক্ট পজিটিভ হলো, তার মানে 9.3 ওভারঅল বাড়লো। এর জন্য রেসপন্সিবল কতগুলো সংখ্যা? 3 আর 2 5। 5 দিয়ে যদি এটা আমরা ভাগ করে দিই কত হয়? 5 একে 5 হয়, এদিকে 4 থাকে 43, 5 8টা 40, 8 থাকে কত? 8 থাকে হচ্ছে 3, 30, 5 6 30, অর্থাৎ ওভারঅল অ্যাভারেজ 1.86 বাড়বে। অ্যাভারেজ ছিল হচ্ছে 51, তার সঙ্গে 1.86 বাড়লে নতুন অ্যাভারেজ হয়ে যাবে 52.86, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটা অ্যাভারেজের অঙ্ক গেল। নেক্সট, এখানে একটা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক আছে। বলছে রোহিত 21 কিলোমিটার একটা ডিস্টেন্স যাচ্ছে স্টিল ওয়াটারে, স্থির জলে, অর্থাৎ যেখানে স্রোতের কোনো বেগ নেই। এবার বলছে হি ফাইন্ডস দ্যাট হি টেকস 6 টাইমস অ্যাজ মাচ টাইম টু রো আপস্ট্রিম অ্যাজ ইট টেকস টু রো ডাউনস্ট্রিম। প্রতিকূলে যেতে অনুকূলের 6 গুণ টাইম লাগলো, তাহলে বলছে স্রোতের বেগ কত? এখানে আমরা একটা রেশিও মেথড দিয়ে করতে পারি। যদি অনুকূলে 1 ইউনিট টাইম লাগে তাহলে প্রতিকূলে টাইম লাগলো 6 ইউনিট, তাহলে এই টোটাল 6 + 1, এই 6 + 1 আমরা ব্যাপারটাকে এরকম ভাবে যদি ভাবতাম যে 1 আর 6, এই 6 আর 1টাকে 1 করলাম আর 6 থেকে 1টা আমি মাইনাস করলাম, এই যে রেশিওটা এসে দাঁড়ালো, এই রেশিওটাই কিন্তু আলটিমেটলি বোট এবং স্ট্রিমের রেশিও, স্পিডের রেশিও। তাহলে বোট হচ্ছে 7 ইউনিট, স্ট্রিম হচ্ছে 5 ইউনিট। এই 7 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলেছে 21। 7 ইউনিট যদি 21 কে রিপ্রেজেন্ট করে তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয় 3, তাহলে 5 কাকে রিপ্রেজেন্ট করবে? 5 3 15, অর্থাৎ স্রোতের বেগ হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, এখানে বলছে আ ম্যান ওয়াকিং উইথ আ স্পিড অফ 3 km/h রিচেস হিজ ডেস্টিনেশন 8 মিনিট লেট। 8 মিনিট দেরিতে পৌঁছালো। যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে তাহলে সে ডেস্টিনেশনে 8 মিনিট লেটে পৌঁছায়। এবার বলছে সে যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় সে 8 মিনিট আগে ডেস্টিনেশনে পৌঁছায়। ওই ডিস্টেন্সটা কত? তো আমরা স্পিডের রেশিওটা দেখি। প্রথমে ছিল 3, এখন স্পিড হলো 5। আমরা জানি স্পিডের সঙ্গে টাইম সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয় যদি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে টাইমের রেশিওটা কি হবে? 5:3। তাহলে এখান থেকে আমরা সময়ের পার্থক্য কয় ইউনিট পেলাম? 2 ইউনিট। এই 2 ইউনিট টাইম মানেই কিন্তু এখানে 8 মিনিট লেট আর 8 মিনিট আর্লিয়ার, এই ডিফারেন্সটা 16 মিনিট আমি লিখতে পারবো না। তার কারণ এইগুলো কিন্তু km/h আছে, এটা মিনিটে আছে, তার মানে এটাকে 60 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে 2 ইউনিট মানে 16/60। আমাদের বার করতে বলেছে কি? ডিস্টেন্স। আমরা জানি ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। তার মানে এই 3 গুণ 5 15 বা 5 গুণ 3 15 ভ্যালু। তার মানে এইখানকার ভ্যালু কত হয়? 4 দিয়ে কাটলে 4/15। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2/15। বার করতে হবে কি? 15 ইউনিটের ভ্যালু। 15 ইউনিটের ভ্যালু গুণ করলে তোমার 2 আসবে, অর্থাৎ ডিস্টেন্সটা 2 কিলোমিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, বলছে একজন
খেলোয়াড় 5টা ইনিংসের মধ্যে 4টি ইনিংসে এই রানগুলো করেছে, 70, 68, 32 আর 15। বলছে পঞ্চম ইনিংসে সে কত রান করেছিল যার ফলে তার অ্যাভারেজ ছিল 60। আমরা তো নর্মালি করতেই পারি, 60 গুণ 5 সেটা করতে পারি, এইগুলোকে যোগ করতে পারি, সেই 60 গুণ 5 300 থেকে ওটা বিয়োগ করতে পারি, কিছু একটা বেরো। কিন্তু আমরা ওরকম করবো না, আমরা ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করব। এই 60-এর থেকে অ্যাভারেজের থেকে এটা কত কম বা বেশি? এটা +10, এটা কত বেশি? +8, এটা কত কম? -28, এটা -45। দেখো নেট ডেভিয়েশন অলওয়েজ 0 হতে হয়। এই ডিফারেন্সটা, এটা হচ্ছে প্লাস +18, নেগেটিভ 28, তাহলে এখান থেকে -10 আর -45, -55। নেট ডেভিয়েশন 0 হওয়ার অর্থ আমার যা অ্যাভারেজ ছিল 60, এইটাকে 0 হওয়ার অর্থ এখানে আরো একটা 55 এর ইম্প্যাক্ট আমাকে দিতে হবে, পজিটিভ ইম্প্যাক্ট। তাহলে পঞ্চম ইনিংসটায় 60 তো ওকে করতেই হবে, কারণ সেটা গড়, আর ওরা 4 জনে মিলিয়ে কতটা ডেফিসিট তৈরি করেছিল? -55। তো নেট ডেভিয়েশন 0 মানে এটা পজিটিভ 55 লাগবে, তো এইখানের সঙ্গে 55 একটা অ্যাড করে দাও, আনসার ইজ 115। অর্থাৎ পঞ্চম ইনিংসে যদি 115 রান করে তবে তার গড়টা 60 হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট বলছে একজন ব্যক্তির কাছে কিছু গরু এবং কিছু মুরগি আছে, মাথার সংখ্যা দিয়ে দিয়েছে, পায়ের সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে ওই গরুর সংখ্যা বার করতে হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি 2h - l/2 এই অঙ্কটা করার 5-6 রকম উপায় আছে, 5-6 রকম উপায়। অ্যালিগেশন দিয়ে করা যায়, নর্মাল অ্যালজেব্রা দিয়ে করা যায়, কিছু অপশনকে ভেরিফাই করে করা যায়, আর এই একটা ফর্মুলা দিয়েও করা যায়, 2h - l/2। এই 2h - l/2 তে সবসময় 2 লেগড অ্যানিমালের সংখ্যা বেরোয়, 2 পা যুক্ত প্রাণীর সংখ্যা বেরোয়। আমাদের কাছে বার করতে বলেছে কিন্তু গরুর সংখ্যা, মানে 4 পা। অর্থাৎ এখানে যে রেজাল্টটা বেরোবে সেটা টোটাল নাম্বার থেকে মাইনাস করে দিলে গরুর সংখ্যা বেরিয়ে আসবে। এবার 2h 48 দুগুণে এটা 96, হেড হচ্ছে 48, তাহলে এটা 96, লেগস আছে 140, 140/2 70, তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে? 26। এই 26টা কিন্তু মানে রয়েছে মুরগি, কারণ 2 পা যুক্ত প্রাণী। তাহলে বার করতে বলেছে নাম্বার অফ কাউজ, 48 থেকে 26 বিয়োগ করে দাও, 22টা হয়ে যাবে গরুর সংখ্যা। এই অঙ্ক এইরকম বললাম, 4-5 রকম নিয়মে আমরা করতে পারি। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট বলছে একটা পাত্রে 16 লিটার দুধ আছে, ওখান থেকে 4 লিটার দুধ বার করে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো, প্রসেসটা আরো 2 বার করা হলো, মানে টোটাল 3 বার এই প্রসেসটা চললো। ওই তৃতীয়বারের পরে ওই পাত্রে এখন দুধ এবং জলের অনুপাত কি হবে? সব থেকে সহজ অ্যাপ্রোচটা দেখো, 16 লিটার দুধ ছিল, 4 লিটার দুধ বার করে নেওয়া হচ্ছে, তাহলে বার করে নেওয়া হলো কত? 1/4। অর্থাৎ প্রত্যেকবার পাত্র থেকে 1/4 অংশ দুধ বার করে নেওয়া হচ্ছে। তো 1/4 অংশ দুধ বার করে নেওয়ার পর প্রতিবার আফটার এভরি অপারেশন ওই পাত্রে 3/4 অংশ দুধ থেকে যাচ্ছে। এই অপারেশনটা টোটাল চলেছে 3 বার। তাহলে এটা কিউব করলাম, কিউব করলে আমরা পেলাম 27/64। এটা কি পেলাম এটা আগে বুঝতে হবে। এই যে 64 ইউনিট, এটা হচ্ছে টোটাল মিক্সচারটা, এটা হচ্ছে টোটাল মিক্সচার, আর এই যে উপরের পার্টটা সেটা মিল্ক। অর্থাৎ 3 বার পরে এই অপারেশনটা 3 বার করা হলো, তারপরে টোটাল মিক্সচার 64 হলো, কিন্তু 64-র মধ্যে দুধ আছে 27। আচ্ছা 27 যদি দুধ থাকে তাহলে 64 থেকে 27 বিয়োগ করব, 7 কত হলে 14, 7 হলে 2 আর 1 3, 37, 27:37, সেটাই হচ্ছে মিল্ক এবং ওয়াটারের রেশিও বেরোলো আফটার থার্ড অপারেশন। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট এখানে বলছে খুব ভালো একটা প্রবলেম, এর অ্যাপ্রোচটা একটু অন্যরকম থাকবে। অ্যাপ্রোচটা এই ধরনের অঙ্ক এক লাইনে করে ফেলা যায়, একটা লাইন, আমরা সেটাই দেখাবো। বলছে এবিসি একটা কাজ 20, 30 এবং 50 দিনে করতে পারে, তারা 3 জনে একসাথে কাজ শুরু করে, কিন্তু 5 দিন পরে কাজ শুরু হওয়ার 5 দিন পরে বি কাজ ছেড়ে চলে যায়, আর কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়। তাহলে কাজটি শেষ হতে মোট কত সময় লাগবে? দেখতে পাচ্ছ যেহেতু কোশ্চেনটা বাইল্যাঙ্গুয়াল আছে, তো সেক্ষেত্রে আমাদের জায়গাটা অনেক কমে গেছে এই কোশ্চেনটা টাইপ করতে গিয়ে, তো ছোট ছোট করে আমরা লিখে দিচ্ছি। 20, 30, 50, এই 20, 30, 50 এবিসি, এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করতে পারি। তোমরা সবাই জানো কিভাবে এফিসিয়েন্সি বেরোয়। 20, 30, 50,
20, 30, 50 এর এলসিএম কত হয়? 2, 3, 5 এর এলসিএম হয় 5 দুগুণে 10, 3 30, তার মানে একটা করে জিরো আছে, তাহলে 300 ইউনিট। এবার এর এফিসিয়েন্সি কত হলো? ভাগ করলে এটা বেরোবে 15, বি এর এফিসিয়েন্সি বেরোবে হচ্ছে 15 দুগুণে 30, 30 10 310 ইউনিট, আর সি এর বেরোবে এফিসিয়েন্সি হচ্ছে 6। যখন কেউ, তাহলে টোটাল কাজটা হচ্ছে আমাদের 300 ইউনিট। যখন কেউ কাজ শুরু করার কিছুদিন পরে চলে যায়, এই অ্যাপ্রোচটা একটু শিখে রাখো, যখন কেউ কাজ শুরু হওয়ার কিছুদিন পরে চলে যায় তাকে বলা হয় যে তুমি যতদিন কাজ করেছো, যত এফিসিয়েন্সি দিয়ে কাজ করেছো, এই নাও তোমার কাজ, এটা নিয়ে তুমি চলে যাও, তোমার কাজ আমার দরকার নেই। বি চলে গেছে কদিন পরে? বি চলে গেছে 5 দিন পরে, তাহলে 5 দিনেও কাজ করেছে কত? 5 × 10 এফিসিয়েন্সিতে 50 ইউনিট, এই পরিমাণ কাজ বাদ দিয়ে দিলাম, আর বি এর সাথে আমাদের আর কোনো সম্পর্কও রইল না। কিন্তু যখন কেউ কাজ শেষ হওয়ার আগে চলে যায় তাকে রিকোয়েস্ট করি যে তুমি বাবা থেকে যাও, এইটুকু কাজ করে দিয়ে যাও। তো সি কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে গেল, মানে চলে যাওয়ার কথা ছিল, তাকে আমরা রিকোয়েস্ট করলাম, সে থেকে গেল। তো থেকে গেল মানে সেই 4 দিন ও তার নিজের এফিসিয়েন্সি 6 দিয়ে কাজ করে যাবে, তাহলে টোটাল এতখানি কাজ হলো। এই কাজটাতে কন্ট্রিবিউশন কাজে এই বি কে তো আমি বার করে দিয়েছিলাম, তাহলে এ এবং সি এর কন্ট্রিবিউশন, এদের কম্বাইন্ড এফিসিয়েন্সি 15 আর 6 21। এই ভাগ করলে যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। 300 থেকে 50 গেল 250, 250 আর ওদিকে 24, 274, 250 আর 24, 274, ক্যালকুলেশন ভুল না করলে এরকমই থাকবে, বাই 21। এবার 4 সাথে 11, 2 13, তার মানে কাটবে না 21, 21 অপশানে 21 দিয়ে কাটি, 21 এর 21 থাকে কত? 6, 64, 3 21 63, তার মানে 21 পূর্ণ 13 পূর্ণ 1 এর 21, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এত দিনে কাজটা কমপ্লিট হবে। এটা একটা খুব ভালো অ্যাপ্রোচ, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। নেক্সট, এখানে বলছে একটা আর্টিকেল 3000 টাকায়, একটা আর্টিকেলের ধার্য মূল্য বা মার্ক প্রাইস ছিল 3000 টাকা, 20% ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। বলছে আরো একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বলছে আরো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে, আরো অতিরিক্ত ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য 2040 টাকা হবে। অর্থাৎ দোকানদার 3000 টাকার ওপর 20% ডিসকাউন্ট দিচ্ছিল, তাহলে 2000 টাকা, 3000 টাকার 80% বিক্রি করার কথা ভেবেছিল, কিন্তু আলটিমেটলি সে বেচলো 2040 টাকায়। তাহলে এই রেশিওতে আর একটা সেকেন্ড ডিসকাউন্ট দিয়েছে। এই ক্যালকুলেশনটা করতে পারলেই আমাদের হয়ে যায়। এই পার্সেন্টেজ, এই একটা জিরো এই একটা জিরোর সাথে কেটে যায়, তাহলে 2400, এই একটা জিরো এর সাথে আমরা নামিয়ে দিলাম, তাহলে এবার দাঁড়াচ্ছে কি? এটা 240 আর 204, 4 দিয়ে তো আমরা দেখতেই পাচ্ছি, 16 দিয়ে কাটছে কিনা সেটাও আমরা একটু দেখে নিই। 16 দিয়ে কাটলে 16 একে 16 4, 16 একে 16 4, তাহলে আর যাচ্ছে না, তাহলে 4 দিয়ে কাটি। 8 দিয়ে কাটা যাবে, 8 দুগুণে 16 4, 8 দুগুণে 16। আচ্ছা 2 দিয়ে কাটলে 4 আসে, 4 দিয়ে কাটলে 2 আসে, 4 দিয়ে কাটলে 4 5 20, 52 26, তার মানে কাটা যেত, আরো কাটা যেত। এইটা 15, এটা 13, অর্থাৎ আলটিমেটলি 15:13 একটা রেশিও বেরোলো। অর্থাৎ 15 জিনিস 13তে বিক্রি করছে, 2 ইউনিট ডিসকাউন্ট কার উপর? 15-এর উপর। 2 এর 15 যার ফ্র্যাকশন ভ্যালু, তার পার্সেন্টেজ ভ্যালু একটু মনে রাখা উচিত। এর পার্সেন্টেজ ভ্যালু কত হয়? কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া না থাকে তোমরা গুণ করো, 100 দিয়ে গুণ করো। যদি 100 দিয়ে গুণ করো, 5 দিয়ে পাবে 3, 5 দিয়ে পাবে 20, 40/3, 40/3 মানে হচ্ছে, আচ্ছা এখানে কোনো জায়গায় মনে হচ্ছে ক্যালকুলেশন এরর হয়েছে, ডেফিনেটলি এটা ক্যালকুলেশন এরর হয়েছে। আমি একটু ক্যালকুলেশনটাকে একটু পিছিয়ে যাই, দেখছি কোনো জায়গায় একটা ক্যালকুলেশন এরর ডেফিনেটলি এসছে, নাহলে এরকম পার্সেন্টেজ আসে না। দেখি কোথায় ক্যালকুলেশনটা ভুল আছে। এই পার্সেন্টেজ তুলেছি, এই দুটো জিরো কেটে গেছে, এই একটা জিরো দিয়ে কাটলাম, এখানে বেরিয়ে গেল। 4 দিয়ে কাটলে এটা 2 হয়, 4 5 20 হয়, 4 1 4 হয়, এটা আমরা ভুল করে 52 লিখেছিলাম, 51 হয়। 3 দিয়ে কাটলে এটা 10 হয়, 3 দিয়ে কাটলে 17 হয়। অর্থাৎ এখানে হিসাবটা এমনই যে তুমি দেখলেই বুঝতে পারবে যে কোনো জায়গায় এরর হচ্ছে। অর্থাৎ 20 জিনিস 17, 20 জিনিস 17 মানে 3 ইউনিট ডিসকাউন্ট। কার উপর ডিসকাউন্ট? 20-র ওপর। ডিনোমিনেটরে 20 মানে সব সময় 5%, 3 5 15%, অর্থাৎ সেকেন্ড ডিসকাউন্টটা হবে হচ্ছে 15%। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, আরো অন্যান্য বড়ভাবে করা যেত, আমরা এটা সব থেকে সহজ অ্যাপ্রোচ পেয়েছিলাম। বলছে ওয়াকিং 5/6 অফ হিজ ইউজুয়াল স্পিড, এক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 5/6 অংশ বেগে চলছে।
তাহলে স্বাভাবিক গতিবেগটা কত? স্বাভাবিক গতিবেগটা হচ্ছে 6 ইউনিট, এটা হচ্ছে ইউজুয়াল স্পিড। আর রিভাইজ স্পিড কত? 5 ইউনিট। আমরা জানি স্পিডের সঙ্গে টাইমের ইনভার্স রিলেশন, তার মানে ইউজুয়াল টাইমটা, এটাই হচ্ছে তোমার ইউজুয়াল টাইম 5 ইউনিট, আর এটা হচ্ছে রিভাইজ টাইম, এটা হচ্ছে 6 ইউনিট। এবার বলছে এক ব্যক্তি স্বাভাবিক গতিবেগের 5/6 বেগে চলে গন্তব্যস্থলে 9 মিনিট দেরিতে পৌঁছান। তার মানে 6 আর 5 1 ইউনিটের ডিফারেন্সই হচ্ছে 9। স্বাভাবিক গতিবেগে চললে কতক্ষণে পৌঁছাবে? স্বাভাবিক গতিবেগের টাইম হচ্ছে 5 ইউনিট। 5 মানে কত? 5 9 45, অর্থাৎ স্বাভাবিক গতিবেগে চললে তিনি 45 মিনিটে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতেন। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট বলছে এক ব্যক্তি বিরামহীনভাবে যদি একটা ব্যক্তি না ট্রেন, একটি ট্রেন বিরামহীনভাবে মানে কোনো জায়গায় না থেমে যদি চলে তাহলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। আর থেমে থেমে চললে, স্টপেজ দিয়ে চললে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। ট্রেনটি প্রত্যেক 1 ঘন্টা চললে কত মিনিট রেস্ট নেয়? সব থেকে সহজ অ্যাপ্রোচ বলছি, যখন স্পিডটা উইদাউট স্টপেজ ছিল, কোনো জায়গায় দাঁড়ায়নি, তখন গতিবেগ ছিল 18। গতিবেগ মানে দাঁড়ানোর জন্য গতিবেগ হয়েছে 12 বিভিন্ন স্টেশনে বা স্টপেজে। তো তাহলে এর ফলে যে গতিবেগের ডিফারেন্সটা তৈরি হলো সেটা দেখে নেবো 6। এই 6/18 এই যে ফ্র্যাকশন ভ্যালু, এটা ঘন্টায় আসে, এটাকে 60 দিয়ে গুণ করলেই, কারণ বলেছে প্রতি 1 ঘন্টায় কত মিনিট রেস্ট নেয়, ব্যাস এই তোমাদের আনসার হয়ে গেল। এটা 3 3 20 60, অর্থাৎ প্রতি 1 ঘন্টা চললে ট্রেনটা 20 মিনিট রেস্ট নেবে। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট বলছে এখানে একটু ইংলিশটায় ভুল আছে, দ্য অরিজিনাল প্রাইস চেয়েছে, বাংলাটায় লেখা আছে বর্তমান মূল্য, এটা আমরা প্রেজেন্ট প্রাইসই করে দিচ্ছি, তাহলে সুবিধাও হবে, অরিজিনাল প্রাইসও বার করা যায়, কোনো অসুবিধা নেই। তো বলছে চালের মূল্য 30% কমে যাওয়ায় এক ব্যক্তি 240 টাকায় 6 কেজি চাল বেশি ক্রয় করতে পারে। চালের বর্তমান মূল্য কত? তোমরা এই অঙ্কের সঙ্গে পরিচিত, তোমরা যেভাবে করো আমরা এক লাইনে করতে পারি কিনা দেখি। আচ্ছা, 240 টাকার উপর 30% দাম কমে গেল, এই 30% দাম কমে যাওয়ার জন্যই তো আমি 6 কেজি বেশি পাচ্ছি, তাহলে এই 6 দিয়ে ভাগ করলে এটাই তো প্রেজেন্ট প্রাইস হয়ে যাচ্ছে। 30% মানে এই দুটো একটা জিরোর সাথে কাটলাম 3 24 72, বা এটা দিয়ে কাটো 4 4 3 12, অর্থাৎ চালের বর্তমান মূল্য 12 টাকা পার কেজি। এর থেকে সহজ অ্যাপ্রোচ তুমি এই অঙ্কতে খুঁজে পাবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট এখানে বলছে চিনির মূল্য 14.27% কমে যাওয়ায় এক পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চাইলে ব্যবহার কত পার্সেন্ট কমাবে? 14.27%, ফ্র্যাকশন ভ্যালু তোমরা জানো 1/7, এটা কমে যাওয়া, তাহলে এখানে তুমি এটা মাইনাস লেখো। এই ধরনের সব থেকে সহজ অ্যাপ্রোচ তোমরা r/100 প্লাস মাইনাস r ইন্টু 100%, এগুলো জানো, এগুলো আমরা কিছুই বলছি না। কমে গেছে যখন, তখন এই নিউমেরেটরে যা আছে, লবে যা আছে সেটা থাকবে, আর ডিনোমিনেটরে কি করবে? এই দুটো ডিফারেন্স বার করে নেবে। 7 থেকে 1 কমিয়ে দাও 6, 1 6 মানে 16.23%, অর্থাৎ ব্যবহার 16.23% কমাতে হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। যদি এটা বলতো যে দাম মনে করো 20% বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ করেছে, তখন তুমি কি করতে? 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, যেহেতু বেড়েছে উপরের নিউমারেটরে যা আছে তাই থাকবে, তখন এই 5-এর সঙ্গে 1 যোগ করে 6, সেক্ষেত্রেও তোমার 16.23% আসবে। ধরো তোমাকে বললো যে এটা 33.13% ইনক্রিজ করেছে, 33.13% দাম বেড়েছে, খরচ অপরিবর্তিত রাখতে চাইলে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? সেক্ষেত্রে 33.13, তোমরা জানো তার ফ্র্যাকশন ভ্যালু 1/3 হয়, ইনক্রিজ বলে প্লাস, তাহলে উপরে 1ই থাকবে, নিচে 3 আর 1 4 হয়ে যাবে, 1/4 যার ফ্র্যাকশন ভ্যালু, তার পার্সেন্টেজ ভ্যালু 25%। এই টাইপগুলো মুখে মুখে করে ফেলা যায়। নেক্সট বলছে একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে ব্যক্তি 20% লাভ করে, ক্রয় মূল্যকে শতকরা কত বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে দেওয়া হয়? আমরা মার্ক প্রাইস কস্ট প্রাইসের একটা রেশিও আমরা জানি, 10% ছাড় দিলে 25% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যকে কত বাড়িয়ে শতকরা কত বাড়িয়ে ধার্য মূল্য স্থির করা হয়। আমরা সিপি আর এমপি মানে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিওর একটা অবজারভেশন জানি, যে মার্ক প্রাইস তার উপরই তো ডিসকাউন্ট পড়ে, তাহলে মার্ক প্রাইসের ওপর মনে করো 10% ডিসকাউন্ট,
D% ডিসকাউন্ট। আমি বলছি যেটার উপর আমরা অবজারভেশনটা চালাচ্ছি সেইটা কিভাবে এলো সেটা দেখাচ্ছি। মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট, তাহলে মার্ক প্রাইস ইন্টু 100 মাইনাস 10/100, এটাই তো সেলিং প্রাইস। সেলিং প্রাইস আবার কস্ট প্রাইসের ওপর প্রফিট হয়েছে 25%, তাহলে কস্ট প্রাইসের ওপর 100 প্লাস 25/100, এটাও তো সেলিং প্রাইস, দুটোই সমান। এই দুই দিক থেকে 100 কেটে গেল, তো এটাকেই আমরা যে অবজারভেশন আকারে লিখি সেটাই হচ্ছে MP/CP, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস, এটাই সমান সমান হয় 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। দেখো তাই লেখা আছে MP/CP, উপরে 100 প্লাস প্রফিট আর নিচে 100 মাইনাস ডিসকাউন্ট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। মার্ক প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট এবং ডিসকাউন্ট দিয়ে এই অবজারভেশনটা মনে রাখতে পারলে কত অঙ্ক যে মুহূর্তে হয়ে যাবে সেটা তোমরা অ্যাপ্লাই করে দেখো। এখানে বলেছিল মার্ক প্রাইসটা কত সেটা বলেনি, আচ্ছা কস্ট প্রাইসকে কত বাড়িয়ে মার্ক প্রাইস ফিক্স করেছে। প্রফিট 25, তাহলে এটা 125, ডিসকাউন্ট 10 মানে 90, মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত হবে 5, 5 দিয়ে কাটলে এটা 25 হবে, এটা 18 হবে। তাহলে সিপি 18, সিপি হচ্ছে 18 আর এমপি হচ্ছে 25। 18 তে কত বাড়ালে 25 হয় 7, কার উপর বাড়ানো হলো 18 এর উপর বাড়ানো হলো, ইন্টু 100 করে দাও। 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটো 50, 350/9, 350/9 ক্যালকুলেশন করলে কি আসে 3 9 27, 80, 7 9 63, 37 ঘরে 7 9 63, ক্যালকুলেশনে আরো যাবে 63 কেন যাবে 80, তো 8 9 72 যাবে, 8 9 72, তাহলে 38 পূর্ণ 8/9 এত পার্সেন্ট, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। এমপিসিপির এই রেশিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। নেক্সট এখানে বলছে এআরবি একটা বৃত্তাকার দৌড় প্রতিযোগিতায় 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছে, জায়গা এখানেও খুবই কম, তো দেখি কোথায় লিখতে পারি। 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় এআরবি এই বৃত্তাকার পথে দৌড়াচ্ছে, এটা 1000 মিটার। দুজন 18 কিলোমিটার এবং 36 কিলোমিটার বেগে একই দিকে যাত্রা করে। যাত্রা শুরু করার কতক্ষণ পরে তারা আবার মিলিত হবে, যে কোনো জায়গায় মিলিত হচ্ছে। স্টার্টিং পয়েন্ট না বললে টাইম বার করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স 1000 মিটার, রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে মাইনাস হয়, তোমরা জানো। 36 থেকে 18 বিয়োগ করবে 18, কিন্তু এটা কিলোমিটার, এটা মিটার, এটা কিলোমিটার পার আওয়ার, তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও 5 এর 18 দিয়ে গুণ করে। এই 18 কেটে দাও, 1000কে 5 দিয়ে ভাগ করে দাও, 200 সেকেন্ড। অর্থাৎ তারা 200 সেকেন্ড পরে এই সার্কুলার ট্র্যাকের কোনো না কোনো পয়েন্টে এসে মিলিত হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট পরেরটা বলছে একটা সার্কুলার ট্র্যাক, 3600 মিটারের একটা সার্কুলার ট্র্যাক আছে, সেখানে দুজন প্রতিদ্বন্দ্বী আছে, তারা 24 কিলোমিটার প্রতি ঘন্টা 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মুভ করছে। যাত্রা শুরু করে কতক্ষণ পরে আবার তারা প্রারম্ভিক স্থান স্টার্টিং পয়েন্টে মিলিত হবে। স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়া মানে যে ডিস্টেন্সটা আছে 3600 মিটার, আর এই যে দুটো স্পিড আছে, একটা 24 কিলোমিটার পার আওয়ার, একটা 45 কিলোমিটার পার আওয়ার, এদের ইন্ডিভিজুয়াল টাইম বার করতে হয়। অর্থাৎ একটা টাইম বেরোবে 3600/24 কিলোমিটার পার আওয়ার, একে 24 × 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে সেকেন্ডে আসবে। তাহলে এই এত কিলোমিটার, এই 3600 মিটার 24 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে ভাগ করার পরে যেটা আসবে সেটা এত সেকেন্ড আসবে। সিমিলারলি এই 3600কে 45 × 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে এই বি বা দ্বিতীয় জন কতক্ষণ পরে আবার স্টার্টিং পয়েন্টে ফিরবে। অর্থাৎ এ এত কিলোমিটার পার আওয়ার বেগে চলছে 3600 মিটার এই সার্কুলার ট্র্যাকে, আবার ফিরে আসবে এই সময়, এই লোকটাও এই সময় ফিরে আসবে। আমি এমন একটা সময় টাইম ইন্টারভেল চাইছি যে টাইম ইন্টারভেলে দুটো লোকই আবার এই জায়গায় এসে মিলিত হবে, অর্থাৎ আমি এর এলসিএম চাইছি। এই ধরনের ক্ষেত্রে এলসিএম বার করা খুব সহজ, লবগুলো লসাগু করে দিতে হয়।
লসাগু তো 3600 ইন্টু 18 থাকছে, আর হরগুলোর গসাগু 5 আর 5 এর গসাগু এখান থেকে 5 পাচ্ছি, 24 আর 45 এর 3 পাচ্ছি। এটার ক্যালকুলেশন করলে তোমরা পাবে হচ্ছে 4320, 4320 সেকেন্ড পর তারা সার্কুলার ট্র্যাকের আবার এই স্টার্টিং পয়েন্ট এসে মিলিত হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট বলছে এটা রিপিট হয়েছিল, এটা একই কোশ্চেন রিপিট হয়েছে ভুল করে। বলছে এক ব্যক্তি, একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরির জন্য 60টা বই ক্রয় করেন, 60টা বই কিনে আনলো। বলছে যদি তিনি 336 টাকা আর এক্সট্রা ইনভেস্ট করতে পারতেন, যদি আরো 336 টাকা তিনি বেশি খরচ করতে পারতেন, তবে তিনি আরো 4টে বই ক্রয় করতে পারতেন এবং সমগ্র বইয়ের গড় মূল্য সেক্ষেত্রে 1 টাকা করে কমে যেত। পূর্বে প্রতিটা বইয়ের গড় মূল্য কত? আচ্ছা 60টা বই ছিল, সব থেকে সহজ অ্যাপ্রোচ বলছি, আরো 4টে বই কেনা হলো, টোটাল বই হলো 64টা। 64টা বইয়ের গড় দাম 1 টাকা করে কমে গেলে মোট কমে যায় 64 টাকা। 64 টাকা কমে যাওয়ার পরও তাকে 336 টাকা এক্সট্রা পে করতে হলো। তাহলে টোটাল পে করতে হলো 336 প্লাস 64। এটা কটা বইয়ের জন্য পে করতে হলো? এক্সট্রা যে কটা বই কিনেছিল 4টে, এটা যোগ করলে 400, 400কে 4 দিয়ে ভাগ করো, 100 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা অনেক বড় করে করতে পারো, বাট এটা হচ্ছে মুখে করার মতো অ্যাপ্রোচ বললাম। নেক্সট যেটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 35, 45, 55 দিয়ে ভাগ করলে যথাক্রমে 18, 28 এবং 38 ভাগশেষ থাকে। তোমরা জানো আনইকুয়াল রিমাইন্ডার হলে কি হয়, যে এলসিএমটা বার করে তার থেকে এই যে আনইকুয়াল রিমাইন্ডারের পার্টটা মানে এটা মাইনাস করতে হয়। 35 থেকে 18 বিয়োগ করে 17, 45 থেকে 28 বিয়োগ করে 17, 55 থেকে 38 বিয়োগ করে 17। তোমরা আলটিমেটলি এলসিএম থেকে 17 বিয়োগ করলে যেটা হয় সেটা আনসার হয়। কিন্তু আমরা এরকম এলসিএম বার করবো না, আমরা এই যে 4টে অপশন পেয়েছি এই প্রত্যেক কটার সঙ্গে এই যে আনসারটার সঙ্গে 17 যোগ করলে, কারণ আলটিমেটলি এখান থেকে 17 বিয়োগ করেই তো আনসারটা এসছে, অর্থাৎ এর সঙ্গে 17 যোগ করলে যেটা তৈরি হবে সেটাই তো লসাগু দ্বারা বিভাজ্য হবে। লসাগু দ্বারা বিভাজ্য হবে মানে তার প্রত্যেক কটা ফ্যাক্টর দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এদের প্রত্যেকের সাথে 17 করে অ্যাড করে দিচ্ছি, এটা হয়ে যাবে 2, 4, 8, 5। এইটা 17 অ্যাড করলে 3, 2, 8, 2। এটার সঙ্গে 17 অ্যাড করলে 3, 4, 48, 58, 65। আর এর সাথে 17 অ্যাড করলে আমরা পাবো 3, 4, 9, 9। এবার আমরা দেখব এদের মধ্যে এই যে এতগুলো আছে আমি দুটোকে চেক করবো, একটা 9 আর একটা 7। আমি আগে দেখবো এটার মধ্যে 9 ডিভিসিবিলিটি। দেখো 9 ডিজিটাল সাম 9 হলে 9 দিয়ে বেরিয়ে যায়, এটা 9 গেল 4 আর 3 7, 9 যায় না, তার মানে এই অপশনটা হবে না। 4 আর 2 6, 6 5 11, 11 8 19, তার মানে এটাও হবে না, মানে এই আনসারটাও নেই। 3 আর 2 5, তার মানে এবার এটা দেখো 3 আর 2 5 2 7, 7 8 15, 15 ডিজিটাল সাম মানে এটা 9 হচ্ছে না, এটাও বাদ। এইটা আনসার হচ্ছে, কারণ দেখো 3 আর 4 7, এই 6 আর 3 9, 4 5 9, ডিজিটাল সাম 9, তার মানে এইটা হচ্ছে আনসার। এত সহজেই এই অঙ্কটা আমরা করতে পারি। ঠিক আছে, দুটো ট্রেন কলকাতা থেকে মুম্বাই যাচ্ছে, মুম্বাই থেকে একটা কলকাতায় আসছে। এই কলকাতা, এই মুম্বাই। বলছে একটা 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মুভ করছে, একটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মুভ করছে। যখন তারা মিলিত হলো দেখা যাচ্ছে একটা ট্রেন আরেকটা ট্রেন অপেক্ষা 180 কিলোমিটার এক্সেস জার্নি করেছে। তাহলে বলছে এই কলকাতা মুম্বাইয়ের মধ্যে ডিস্টেন্স কত? আচ্ছা আমরা জানি যে যদি ডিস্টেন্স ইকুয়াল হয় তাহলে স্পিডের মানে যদি টাইম ইকুয়াল হয় তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এখান থেকে কলকাতা থেকে যে সময় এখানটায় পৌঁছেছে, মুম্বাই থেকেও ট্রেনটা তো সেই সময় ওখানে পৌঁছেছে, তাহলে এখানে স্পিডের রেশিও 90 আর 60 মানে 3:2। তাহলে মনে করো এইখান থেকে ট্রেনটা এখানে 3 ইউনিট গেছে, মুম্বাই থেকে এখানে এই ট্রেনটা 2 ইউনিট গেছে, তবে মিলিত হয়েছে। তাহলে এই ডিস্টেন্সের রেশিও 3 আর 2, কারণ স্পিডের রেশিও 3 আর 2। তার মানে এটা 3 ইউনিট গেলে এটা 2 ইউনিট গেছে, পার্থক্য 1 ইউনিট। এই 1 ইউনিট মানে 180 কিলোমিটারের পার্থক্য। 1 যদি 180 হয় তাহলে 3 আর 2 5 মানে কত হচ্ছে? 5ই তো কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে মোট ডিস্টেন্স, কারণ স্পিডের রেশিও মানে ডিস্টেন্সের রেশিও যখন টাইমটা কনস্ট্যান্ট। 5 আর 90, 900 কিলোমিটার। এই অপশন কোথায় আছে? 900 কিলোমিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট বলছে 4620 টাকা দুটো ইনস্টলমেন্টে ভাগ করে দেওয়া হলো, মানে কি বলা হচ্ছে 4620 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দুটো সমান কিস্তিতে বা ইনস্টলমেন্টে পরিশোধ করলে প্রতিটা কিস্তির পরিমাণ কত হবে?
10%, ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। এই 1/10 থেকেই আমাদের অঙ্কটা শুরু হবে। অর্থাৎ 10 ইউনিট যদি আমি প্রিন্সিপাল মানে আমি ধার নিয়ে থাকি, আসল আমার 10 হয়, তাহলে আমার প্রথম ইনস্টলমেন্টটা হবে হচ্ছে 11। পরের ইনস্টলমেন্টটা কি হবে? প্রিন্সিপাল কি হবে? সেকেন্ড ইয়ার তো বা সেকেন্ড ইনস্টলমেন্ট 10 স্কোয়ার হবে, ইনস্টলমেন্টও 11 স্কোয়ার হবে, কিন্তু ইনস্টলমেন্ট তো আনইকুয়াল হবে না। এখানে 11 আছে, এটা 11 স্কোয়ার, 100 আছে, 21 আছে, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। তাহলে এইটাকেও 11 দিয়ে গুণ করে দিই। এটাকে 11 দিয়ে গুণ করা মানে প্রিন্সিপালকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 10কে 110 ইউনিট প্রিন্সিপাল এখানে, আর এইখানে কত ইউনিট ধার নেওয়া হয়েছে? 10 স্কোয়ার 100। তাহলে টোটাল কত ধার নেওয়া হয়েছে? 210 ইউনিট টোটাল ধার নেওয়া হয়েছে কত? 4620। তাহলে 210 ইউনিটের ভ্যালু হচ্ছে 4620। এটা দিয়ে কাটো, 21-এর কত গুণ হয়? 21 দুগুণে 42, 2 22, 2 এটা 21 দুগুণে 42, 4 42, 22 হবে। 1 ইউনিটের ভ্যালু 22। বার করতে কি হবে? ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট কত? ইনস্টলমেন্ট হচ্ছে 11 স্কোয়ার 121। 1 এর ভ্যালু 22 হলে 121 এর ভ্যালু 121 ইন্টু 22। ক্যালকুলেশন করো। 22 একে 22, 2 হাতে 2, 22 দুগুণে 44 আর 2 46, 6 হাতে 4, 22 একে 22 আর 4 26, 2662। এই ছিল হচ্ছে ইনস্টলমেন্ট ভ্যালু। প্রত্যেকটা ইনস্টলমেন্ট ছিল 2662। এই 20খানা কোশ্চেন আমাদের রইল। তো আজকে এই অবধি দেখালাম। তোমাদের যদি আমাদের এই প্রবলেমগুলো অ্যাপ্রোচগুলো ভালো লাগে আমাদের জানিও, বা এই ধরনের কোন ধরনের মানে আজকে অ্যারিথমেটিক দেখালাম, তোমাদের যদি মেনসুরেশন বা জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রি বা কোনো অ্যাডভান্স পার্টের কোনো স্পেসিফিক জায়গা তোমাদের দরকার পড়ে আমাদের জানাবে, আমরা ডেফিনেটলি সেই অনুযায়ী ক্লাস দেবো। থ্যাঙ্কস।